অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন উপন্যাস নিয়ে। আজকে আমি শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস হৃদয় বৃত্তান্ত। উপন্যাসটি আমি 3টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। ধামাখালিতে বাস থামতেই দুই মূর্তিমান লাফিয়ে নামল, রতন আর বাসু। নেমেই তোতনকে ডাকাডাকি, দাদা নামবেন না? নেতাজি সুইটসে গরম গরম সিঙ্গারা, সন্দেশ, ফার্স্ট ক্লাস ভেজিটেবল চপ। বাসের সিটে অনড় বসা তোতন শিউরে উঠল। কুকি মিডিয়াম, ডিশ, কাপ সবকিছু সম্পর্কেই তার ঘোরতর সন্দেহ আছে। জীবাণু ঠিক ঠিক করে এসব দোকানপাটে। আর দোকানের চেহারাও মোটেই সুবিধের নয়। জানালা দিয়ে উল্টো দিকে ওই তো দেখা যাচ্ছে নেতাজি সুইটস। ঠিক ঠিক করছে ক্ষুধার্ত জনগণে। লুঙ্গি পরা, প্যান্ট পরা, পাজামা পরা, টেরিকটন পরা, খদ্দর পরা, কালো, তামাটে, রোগা, মোটা, নানান রকম জনগণ। কে কোন রোগে ভুগছে কে জানে। বুকের দোষ, খুজলি, এইডস, পায়োরিয়া, কত কি থাকতে পারে। আছেই। বালতির জলে খপাত খপাত করে চুবিয়ে এঁটো কাপপ্লেট নামমাত্র ধুয়ে তুলছে একটা বছর 10-12 ছেলে। তার বেশি করবার সময়ই নেই। জনগণ হামলে পড়েছে। বাস বেশিক্ষণ দাঁড়াবে না। মস্ত কড়াইয়ে সিঙ্গারা নাচছে ডুবো তেলে। চারিদিকে বনস্পতির গন্ধ। তোতন সুন্দর অভিনয় করল। চোখ বড় করে তাতে রাজ্যের বিস্ময় ঢেলে বলল, আমার তো মোটেই খিদে পায়নি, এই তো খেয়ে বেরোলাম। রতন বলল, সে তো 3 ঘন্টা আগে। মিষ্টি হাসল তোতন, আমারও তো ঘন ঘন খিদে পায় না, তোমরা খেয়ে এসো। দুজনেই একটু মুখ তাকাতাকি করে। তোতনকে ফেলে খাওয়া উচিত হবে কিনা, কিংবা কতটা দৃষ্টিকটু দেখাবে গণ্যমান্য লোক। তোতন অভয় দিল, অসময়ে আমি কিছু খাই না। রতন কাচুমাচু হয়ে বলে, অনেকটা পথ যে বাকি। তা হোক, একটু মুড়ি টুড়ি এনে দিই না? মুড়ি শুনে নাক কোচকায় তোতন। একটু ভাবে, তার অভিনয় যতই ভালো হোক খিদে তেষ্টা তারও আছে। কিন্তু মুড়িও আসবে অবধারিত খবরের কাগজের ঠোঙ্গায়। তাতে লেড পয়জনিং হতে পারে ছাপার কালি থেকে। আর কাগজটা সম্পর্কে তো স্থায়ী সন্দেহ আছেই। হয়তো নোংরা আবর্জনায় পড়ে থাকা ময়লা কাগজেই বানিয়েছে। এদেশের লোককে সে বাল্য অবধি হাড়ে হাড়ে চেনে। মাথা নেড়ে বলে, দরকার নেই। বাস ভর্তি জনগণের অর্ধেকই নেমেছে ঊর্ধ্বশ্বাসে খেয়ে নিতে। তোতন তার জানালার ধারের সিটটায় সেঁটে বসে রইল। কলকাতা থেকে একভাবে বসে আছে। হাঁটু ধরে গেছে, পিঠ ব্যথা করছে। একটু নামলেও হয়, কিন্তু ইচ্ছে করছে না। একটু বাদে নামতে তো হবেই। ঘাট বেশি দূরে নয়। না নামবার আরও একটা কারণ আছে। কারণটা সামনের সিটে বসে আছে। তোতন যেমন জানালার ধারে, মেয়েটা তেমনি আবার জানালার ধারে নয়। ফলে একটু ঘাড় ঘোরালেই তোতনের সঙ্গে চোখাচোখি। এই চোখাচোখি কলকাতা থেকে এই এতটা অবধি হয়ে আসছে। সঙ্গে ক্ষীণ ও একটু একটু হাসির রেখা। কালো হলেও মেয়েটা ভূষো কালো নয়। ঠোঁট দুটি একটু পুরু টসটসে। মুখখানার ডৌল চমৎকার। 17-18 বছরের অবিমৃষ্যকারী যৌবন এখন যাকে পায় তাকেই খায়। সেই চোখেই মেয়েটা এতক্ষণ ছোবল মারছে তাকে। পাশে তার ঘোমটা টানা মা। কয়েকবার কথা বলতে ইচ্ছে হয়েছে তুতুনের, কিন্তু ছুতো খুঁজে পায়নি। গেও মেয়েটা তো আগ বাড়িয়ে কিছুই বলবে না, নিয়ম যে নেই। তবে চোখও কিছু কম কথা কয় না। এই মেয়েটার চোখ কি কিছু বলছে তাকে? বাস ফাঁকা। বাইরে তাকানোর ভান করে ঘাড় সামান্য ঘুরিয়ে মেয়েটা এক দৃষ্টে দেখছে তাকে। অকপটে তোতনও দেখছে। সম্পর্কটা একটু পরেই শেষ হয়ে যাবে, দুজনেই তা জানে। দ্রুত তবু সম্পর্কের একটা জাল তবে কেন রচনা করে চলেছে তারা? পান খাবেন দাদা? জানালার বাইরে থেকে জিজ্ঞেস করছে রতন। না, আমি পান খাই না। 1 কাপ চাও নয়? না, আমার জন্য ভেবো না। বড় ম্লান হয়ে গেল রতন। এই মান্যগণ্য লোকটিকে ফেলে তারা যে খাবার খাচ্ছে, চা গিলছে, পান চেবোচ্ছে, এটা তার সুবিধের ঠেকছে না। অপরাধ হয়ে যাচ্ছে যে।
কিন্তু বেশি চাপাচাপিও করতে পারছে না, ততটা সাহস নেই। মান্যগণ্য লোকদের মেজাজ মর্জি বুঝে চলতে হবে তো। মেয়েটা তার মায়ের সঙ্গে নিচু স্বরে কি কথা বলে নিল, তারপরে এই মুখ তুলে তীব্র কটাক্ষ। তোতন তাকে দেখছে কি না, না দেখলে মেয়েটার মন খারাপ হবে নিশ্চিত, অপমান বোধ করবে। 17-র কিশোরী সবসময়ই চায় পুরুষের চোখে যাচাই হতে। তোতন প্রাণপণে এই কর্তব্যটা সমাধা করছে। তার খারাপও লাগছে না, কিন্তু মার খেয়ে যাচ্ছে বাইরের প্রকৃতি ও দৃশ্যাবলী। সে এসবের দিকে আর তাকাতে পারছে কই। ধীরে সুস্থে প্যাসেঞ্জাররা উঠে আসছে বাসে। যতগুলো নেমেছিল ততগুলো শেষ অবধি উঠল না। ধামাখালি বোধহয় বেশ গুরুতর জায়গা, অনেকেই নেমে গেছে। জর্দার গন্ধ ছড়িয়ে তোতনের পাশের লোকটা এসে বসল এবং তোতনের কোলের ওপর দিয়ে মুখ বাড়িয়ে জানালা দিয়ে পিক ফেলল। একবার হবে না, আরো কয়েকবার ফেলবে তা বুঝে উঠতে পারছে না তোতন। তবে এ এক জ্বালা। তার পাশে বসলে স্পর্ধার সামিল হবে বিবেচনা করে রতন আর বাসু বসেছে একেবারে পিছনের লম্বা সিটে। তোতন খানিকটা একা, কথা বলার লোক নেই। মেয়েটা ছিল বলে রাস্তাটা কেটে গেল। দুধারে মাছের ভেরি, মাঝখান দিয়ে ধামাখালি বাজার থেকে ঘাট অবধি যে রাস্তা গেছে তা বেশ উদম খোলামেলা। আকাশ বহুদূর অবধি দেখা যায়। আনমনে একটু বাইরে তাকিয়েছিল তোতন। কাচের চুড়ির প্রবল শব্দে খেয়াল হলো মেয়েটা পছন্দ করছে না তার এই বাইরে তাকানো। পথ তো আর বেশি নয়, এবার ছাড়াছাড়ি হওয়ার পালা। এ সময়টুকু নষ্ট করতে আছে? ঠিকই তো। তোতন সুতরাং বাইরের থেকে তার চোখ প্রত্যাহার করে নিবেদন করল 17 বছরের যৌবনকে। রাস্তাটা সেভাবেই ফুরল, এক পরিণতিহীন শুভ দৃষ্টিতে। কোনো কোনো জায়গা আছে যেখানে পা দিলেই পূর্বজন্মার কথা মনে আসে যেন। মনে হয় এই জন্মে নয়, আর জন্মে কখনোই এখানে ছিলুম। আরশাদ মিয়ার ঘাটে বাস থেকে নেমে মাথার মধ্যে চলকে উঠল স্মৃতি। কখনো আসেনি এখানে, তবু কেন এরকম চেনা চেনা মনে হচ্ছে তার। মলিন দুটি নাইলনের বাজারের ব্যাগ আর বেতের হ্যান্ডেলওয়ালা চুবড়ি নিয়ে সেই কিশোরী আর তার মা নামলো সামনের দরজা দিয়ে। মেয়েটাকে এই প্রথম মুখোমুখি দেখল তোতন। পেছন থেকে আর পাশ থেকে যতটা ভালো দেখাচ্ছিল, মুখোমুখি ততটা নয়। আর এই উজ্জ্বল দুপুরের রোদে সাদাটে পটভূমিতে কেমন বেঁটে তুচ্ছ কালোও দেখালো। মেয়েটা ত্রিশীতের মতো কয়েক পলক থেকে চেয়ে রইল তোতনের দিকে। তোতনও, তবে এখন তার ক্রিটিকের চোখ, প্রেমিকের নয়, পূজারীরও নয়। ন্যাড়া উদম বালিয়াড়ি ধরে ঘাটের দিকে আরো কিছু মানুষের পিছু পিছু চলে গেল তারা। হারিয়ে গেল চিরদিনের মতো তোতনের কাছ থেকে। ট্র্যাজিক এন্ড। জায়গাটা কি আহামরি কিছু? কে জানে। তবে নদী আছে, নদীর ধারের আবহমানকালের উদাসী হাওয়া আছে, আছে মন কেমন করা দিগন্ত। সব মিলিয়ে একটা সিনথেসিস যা কেবলই জন্মান্তরের দরজা খোলার জন্য চাবি খুঁজছে। তোতন কি এক জন্মেই শেষ? কই না তো। ধামাখালির এই ঘাটে খাড়া রোদে দাঁড়িয়ে তার হঠাৎ কেন মনে হয় যে জন্মান্তরে দাঁড়িয়ে আছে সে। দরমার বেড়া আর টিনের চালের যে দোকান ঘরগুলো প্রায় সর্বত্র নদীর ঘাটে দেখা যায়, তারই একটার সামনে খোলা জায়গায় পাতা বেঞ্চ রুমালে ঝেড়ে দিয়ে রতন বলে, দাদা একটু বসুন, আমরা আসছি। বিরক্ত তোতন বলে, আবার কোথায় যাও? এই এলুম বলে, ততক্ষণে ডবল হাফ চা। সবেগে মাথা নেড়ে তোতন বলে, কখনো নয়। দুই মূর্তিমানী বাদা অঞ্চলের মাটা মারা লোক বাস থেকে নেমে পায়জামা একটু তুলে কোমরে গুজেছে। তোতনের মস্ত চামড়ার ব্যাগটা রতনের কাঁধে। তোতনকে এখনো অবধি বইতে দেয়নি। ওই ঝা চকচকে দেখনদারি ব্যাগখানা এখন রতনের প্রেস্টিজের জিনিস। তোতন ব্যাগটা রেখে যাও না বলাতে সবেগে মাথা নেড়ে বলে উঠল, না না, কি যে বলেন। তারপরে দুই মূর্তিমান দুদিকে ছুট লাগালো। শরৎ এলো বলে, তবু গরম এখনো আছে। রোদে বসলে ঘাম হয়, কিন্তু তোতন গরম তেমন টের পাচ্ছে না। নদীর হুড় হাওয়া এসে হিলিবিলি কেটে যাচ্ছে চুলে, এলোমেলো করে দিচ্ছে মাথা, চলকে উঠছে স্মৃতি। ক্রিটিক্যালি সে জায়গাটাকে আর দেখছে না, দেখছে ঘুম ঘুম রহস্যময় এক গভীর চোখে। এখানে কি কোনো জন্মে ছিল তোতন?
আধ ঘন্টা পরে বাঁধের মতো উঁচু উদম জায়গাটা দিয়ে ন্যাংচুতে ন্যাংচুতে রতনকে আসতে দেখা গেল। কাছে এসে হাঁপসানো গলায় বলে, না, পাওয়া গেল না। আজ আবার পরব আছে। কি পাওয়া গেল না রতন? কাচুমাচু মুখ করে রতন বলল, ভেবেছিলুম একটা রিজার্ভ করা বটভটিতে নিয়ে যাব, তা সুবিধে হলো না। দেখা যাক আরশাদ মিয়ার ঘাটে যদি বাসুটা পায়। রিজার্ভ করা? সে আবার কি? রিজার্ভ করার দরকার কি? রতন খুব বোকা বোকা হেসে বলে, ভাবলুম আজে বাজে লোকের ভিড়ে না গিয়ে বেশ ফাঁকা ফাঁকা ভটভটিতে নিজের মতো যেতেন। সেই জন্যই সময় নষ্ট করছো? তোতন রেগে যেতে পারত, কিন্তু ধামাখালির ঘাটে তার পূর্বজন্ম ঘুরে বেড়াচ্ছে বলে ততটা রাগ হলো না। এই অঞ্চলের লোকের কোনো সময় জ্ঞান নেই, তাড়া নেই, সময় মতো কোথাও পৌঁছতে হবে এই বোধটাই নেই। তোতন উঠে পড়ে বলল, পাগল নাকি? বাসেও তো দিব্যি 5 জনের সঙ্গে এলাম, রিজার্ভ করতে হয়নি তো। তাহলে ভটভটি বা রিজার্ভ করতে হবে কেন? চলো চলো। ঘাটের নাবাল থেকে উঠে দূর থেকে বাসু চেঁচিয়ে হাত নেড়ে জানালো কি যেন। পাওয়া যায়নি। এদের কথা শুনলে আরো বিপাকে পড়তে হবে। তোতন তাই রতনের দিকে দৃকপাত না করে ঘাটের দিকে দ্রুত হাঁটতে লাগলো। আরশাদ মিয়ার ঘাটে বন্দোবস্ত ভালো। ভাটিতে জল নেমে গেলেও কাদা মারাতে হয় না। বড় বড় কংক্রিটের চাই পাতা আছে। তোতন নিজেই পারত, তবু 2 মূর্তিমান দুদিকে কাদায় নেমে তার হাত ধরে ফেলল দুদিক থেকে। তাদের হাওয়ায় চটি এক হাতে ধরা। ভটভটি ঘন ঘন আসে যায়। শেষ কংক্রিটের উপর 5 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই এসে গেল একটা। আধ ঘন্টা আগে হলে সেই মেয়েটার সঙ্গে একই ভটভটিতে যেতে পারত হয়তো। 2 আহাম্মক তো আর সেটা জানে না। কেউ কোথাও ছিল না, কিন্তু ভটভটি ভিড়তেই যেন হাওয়া বাতাস থেকে 7-8টা মানুষ উড়ে এলো এবং চটপট উঠে পড়ল নৌকায়। তোতনকে উঠবার সুযোগই দিল না দুজনে, চ্যাংদোলা করে তুলে ফেলল। তারপরে লোকজনকে খামোখা ধমক চমক, সরে যান সরে যান, দাদাকে বসতে দিন। ওদের বাধা দিলে গন্ডগোল আরো পাকিয়ে তুলবে ভয়ে তোতন কিছু বলল না। ছয়ের নিচে বাবু হয়ে বসে একদিকে চেয়ে রইল। দেশি নৌকায় পাম্পসেট লাগিয়ে যে বিচিত্র জলযান তৈরি হয়েছে দেশে, এরকমটি আর কোথাও দেখা যাবে বলে মনে হলো না তোতনের। পাম্পসেট বিকট শব্দে প্রচুর ডিজেল পুড়িয়ে এবং ধোঁয়া উড়িয়ে নৌকোয় যে গতি সঞ্চার করে, তা স্টিমার বা স্পিড বোটের তুলনায় গরুর গাড়ি। শুধু কষ্ট করে বৈঠে মারতে হয় না, এই যা। শব্দে মাথা ধরে গেল এবং নদীর ধারের প্রকৃতি ফের মার খেল তোতনের চোখে। ভালো করে দেখলও না কিছু। এখন তার খিদে পেয়েছে, ঘাম হচ্ছে। সামনে নৌকোয় পাটায় দাঁড়ানো কিছু বেকুব লোক হাওয়া চলাচলের পথ বন্ধ করেছে। তবু খুব একটা রেগে যাচ্ছে না তোতন। যতটা লাগা উচিত ততটা খারাপও লাগছে না। সে কি শর্মিষ্ঠার জন্য? না, তা নয়। আজকাল তাকে এক নির্বিকারত্ব পেয়ে বসেছে, একটু উদাসীনতাও। আজকাল সে সাধু সন্ন্যাসী হওয়ার কথা ভাবে, আর মাঝে মাঝে বিষণ্ণতায় ভরে থাকে মন। নিঃসঙ্গ লাগে, আবার নিঃসঙ্গতাই ভালো লাগতে থাকে। ভালো বিষণ্ণতাও কি লাগে না? খুব দিন হয়ে থাকতে ইচ্ছে করে, খুব নিরহংকার, খুব বিনয়ী হতে ইচ্ছে হয়, খুব গরিব ও মহৎ হতেও। এসব মিশিয়ে একটা ককটেল করলে কেমন হবে সে সম্পর্কে পরিষ্কার ধারণা নেই তার। ঘাট ছুঁয়ে ছুঁয়ে লোক নামিয়ে এবং তুলে বড় নদী ছেড়ে ছোট নদী ধরে ভটভটি এগোচ্ছে শব্দের সন্ত্রাস ছড়াতে ছড়াতে। আমরা কোথায় নামবো রতন? আগে হাবিলি ঘাট, সেখানে ভ্যান গাড়ি রাখা আছে, পাকা রাস্তা। হ্যাঁ, হাবিলি ঘাট নামটা কয়েকবার শুনেছে বটে তোতন ওদেরই মুখে। সেখানে নেমে কোড়া কাঠিয়ে অল্প একটু হাঁটা পথ। অল্প মানে কত? রতনের মতে আধ ঘন্টা বা মেরে কেটে 35 মিনিট। বাসুর মতে তা মিনিট 10 লাগতে পারে। এদের কারোই যে সময় সম্পর্কে কোনো বোধ যায়নি তা বুঝতে এক লহমাও দেরি হয় না। বাদার জীবনে তাদের ঘড়ির দরকারই বা কি? কোন আহাম্মক বাদায় বসে ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেব করে আয়ুক্ষয় করবে? সূর্য উঠলে দিন শুরু, সূর্য ডুবলে দিন শেষ, এইটুকু জানলেই হলো। রতনের একটু শহুরে পালিশ আছে এর মধ্যেই। তোতনের দাদার অফিসে আগে সুন্দরবনের মধু বেচতে আসতো মাঝে মাঝে। নোটনের সঙ্গে সেই থেকে চেনা। অফিসে যথেষ্ট প্রভাবশালী ব্যক্তি নোটন,
এই কদিন হলো রতনকে সেই চাকরি দিয়েছে। রতনের কাছে এখন নটনই মা বাবা। যোগাযোগটা কিছুটা অদ্ভুত। শর্মিষ্ঠাকে তার কলকাতার ফ্ল্যাটে পাওয়া গেলে এতদূর ছুটতে হতো না তোতনকে। শর্মিষ্ঠার অ্যাপার্টমেন্টের হাউসে খবর পেল সে সন্দেশখালির কোরাকাঠিতে বাপের বাড়ি গেছে। কবে ফিরবে ঠিক নেই। কোথায় কোরাকাঠি, কোথায় সন্দেশখালি কিছুই জানে না তোতন। শুনে তার দাদা নটন বলল, দাঁড়া, সুন্দরবনের একটা ছেলে আছে, সে ঠিক জানে। পরদিনই রতন এসে হাজির। কোরাকাঠি? সেখানে আমাদের দুবেলা যাতায়াত, কাছেই, আতাপুর থেকে মাত্র মাইল কয়েক, আমি নিয়ে যাব ক্ষণ। সেই আশা। শর্মিষ্ঠার বাবা পরিতোষবাবু আতাপুর হাই স্কুলের মাস্টার মশাই। শুধু মাস্টার মশাই নন, তার লাট অঞ্চলে বেশ বিষয় সম্পত্তি আছে। সুদে টাকা খাটানোর ব্যবসাও আছে, ভ্যান গাড়ি এবং ভটভটিও আছে। বেশ ভালো অবস্থা। বাদার বড়লোক বলতে যা বোঝায়। ধামাখালির দিকে একখানা মাছের ভেরি কেনারও তালে আছেন। বিষয়ী লোকদের বিশেষ পছন্দ করে না তোতন। শর্মিষ্ঠার বাবা বিষয়ী বলেই কি? না, থাকবে, এই উদাসী নদী পাড়ি দিতে দিতে ওসব চিন্তা করাও বোধহয় ভালো নয়। রতন, আমার ব্যাগটা? কোনো ভয় নেই দাদা, ব্যাগ আমার কাঁধে। তোতন কোরাকাঠি আসবে বলে রতন শুক্রবারে এসে একবার দেশ থেকে ঘুরে গেছে। রাস্তাঘাট ঠিকঠাক আছে, ভ্যান গাড়ি পাওয়া যাবে কিনা, কোন সময় এলে সুবিধে হবে ইত্যাদি। তবে বুদ্ধি করে শর্মিষ্ঠাকেও তার আসবার খবরটা যদি দিয়ে আসতো, তাহলে একটুও টেনশন থাকতো না তোতনের। সে যদি কোরাকাঠি গিয়ে শোনে যে শর্মিষ্ঠা আজই রওনা হয়ে গেছে কলকাতায়। শহরের ভাত পেটে পড়ায় রতনের তবু একটু পালিশ আছে। বাসু নিতান্তই আকারা। আতাপুর থেকে বাসুকে জুটিয়ে নিয়ে গেছে রতনী, যাতে দুজনে মিলে তোতনের দেখভাল করতে পারে। রতনের খুব ইচ্ছে আজকের রাতটা তোতন আতাপুরে তাদের বাড়িতে থাকুক। রতন মুরগি, গাওয়া ঘি আর কাঁকড়ার লোভ দেখিয়ে রেখেছে, গেলেই হয়। রতন আর বাসু দুজনেই পরিতোষবাবুকে ভালোই চেনেন। দুজনেই আতাপুর হাই স্কুলে পড়েছে। তবে হ্যাঁ, পরিতোষবাবুর ছোট মেয়ে শর্মিষ্ঠাকে তারা ভালো চেনে না, দেখেনি কখনো। তবে তারা শুনেছে বটে পরিতোষবাবুর ওরকম একটি মেয়ে আছে, দুঃখী মেয়ে। তার বেশি তারা কিছু জানে না, ভাগ্যিস জানে না। সময় বিশেষ নেই, নইলে কলকাতায় শর্মিষ্ঠার ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা যেত। তবে এও কিছু খারাপ হলো না। সে তো আউটিং চেয়েছিল, এও একরকম আউটিং। খারাপ কি? আজ সে ক্রিটিক্যাল চোখে কিছুই বিচার করছে না। ধামাখালির আরশাদ মিয়ার ঘাট থেকে শুরু করে এই যা যা দেখছে, এ সবই যেন তার পূর্ব নানা জন্মের চেনা জায়গা। শুধু স্মৃতির ফ্ল্যাট গেট খুলছে না। খুললে হাজার জন্মের স্মৃতির তোড়ে ভেসে যেত তোতন। কিন্তু বন্ধ অর্গলে ঘা লাগছে বড়। এক জন্মে কি সুখ! জন্ম জন্মান্তরে ছড়িয়ে না পড়লে এই জন্মের এই ক্ষুদ্রত্ব নিয়ে থাকে কি করে তোতন? দাদা, এসে গেলুম যে। ওই যে হাবিলি ঘাট। বড্ড কাদা এখানে, নামবেন না যেন, আমরা কাঁধে করে নামিয়ে নেব। লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়ল তোতন, আর ঘস করে ভটভটিটি ঠেকলো ঘাটের চড়ায়। যাত্রীরা জুতো, চটি, ব্যাগ, পোটলা নিয়ে টপাটপ কেমন কাদায় নেমে পড়তে লাগলো, যেন মোজাইক করা বাঁধানো জায়গা। একগাদা লোকের সামনে দুটো চ্যাংড়া ছেলে তাকে দুর্গা মূর্তির মতো কাঁধে করে নামাবে, এটা যে হতে দেয়া যায় না তা মনে মনে ঠিক করে ফেলেছিল তোতন। এবং বেকুবের মতো কাদায় গেঁথে গেল একেবারে। ভারী এঁটেল কাদা, বেকায়দার জিনিস। বাসু হাঁ করে দেখল দৃশ্যটা, মুখের বাক্য হরে গেছে। রতন হা হা করে ওঠে, এ হে, কি করলেন দেখুন তো! আমরা ছিলুম কি করতে? কাদাটুকু পার করে দিতে পারতুম না? দাদা যেন কি, সাহেব মানুষের কি এসব পোষায়? নিজের প্রকৃত অবস্থাটা বুঝতে পেরে তোতন পা তুলতে গিয়ে দেখল পা উঠেছে বটে, কিন্তু চটি নয়। চটি খুলে সবাই হাতে নিয়েছে, সে নেয়নি। ফলে চটির এখন ডাহা বিসর্জন। এই 1.5 হাত কাদার অতল থেকে চটি তুলবে কে? বাসু, রতন দুজনেই দুধারে লাফ দিয়ে নামল। বাসু জিজ্ঞেস করে, পায়ে চটি ছিল? ছিল। পা তুলে ফেলুন, আমি চটি খুঁজে বের করি। দরকার নেই, এখানে হাওয়াই চটি কিনে নিলেই হবে। কিন্তু আমাদের বদনাম হয়ে যাবে।
আপনি রতনদার সঙ্গে এগোন, আমি ঠিক চটি নিয়ে আসছি। কাদা ভেঙে এঁটেল মাটির পিছল অনেকটা আঘাটা পেরিয়ে উপরে উঠে একখানা চায়ের দোকানের বেঞ্চে তাকে বসালো রতন। দৌড়ে এক মগ জল নিয়ে এলো। করো কি বলে বাধা দেওয়ার আগেই রতন পায়ের কাছে বসে চটপট হাতের কানায় পায়ের কাদা চেঁচে জল ছিটকে পা ধুতে লেগে গেল। কে শোনে কার কথা? তোতন সিটিয়ে বসে রইল। জ্ঞান বয়সে কেউ তার পা ধুয়ে দেয়নি আজ অব্দি। এটা কি হলো রতন? পূর্ণ হলো। আপনি যা কাণ্ড সব করে বসেন। কাদামাখা তোতনের চটি জোড়া হাতে ঝুলিয়ে বিজয় গর্বে হাসি মুখে হাজির হয়ে গেল বাসুও। মাথা নেড়ে বলল, ভাটি বলে কথা। কাদায় একেবারে সেধিয়ে গিয়েছিল। ধুয়ে এনেছি মদনের দোকান থেকে। এই যে। তোতন একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়া জন্মে যাচ্ছে। একটু আগেও এই ছেলে দুটোর সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এখন মায়া ঘনীভূত হচ্ছে। কালো, রোগা, অকিঞ্চন সরল এ গেঁয়ো ছেলে দুটো ক্রমশ ঢুকে পড়ছে নাকি তার জীবনে? সমস্ত ব্যাপারটাই অদ্ভুত। তুমি চাও বা না চাও কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রচিত হয়েই যায়। বাসের সেই 17 বছরের ছুরিটাও কি শুধু চোখে চোখে সেতুবন্ধন রচনা করে গেল না? বাস রাস্তা আরো লম্বা হলে কি হতো বলা যায় না। রতনের ভ্যান গাড়ি আর পাকা রাস্তা দেখে একটু কি দমে গেল তোতন? যেমন এখানকার ভটভটি তেমনই ভ্যান গাড়ি, দুটোই ইম্প্রোভাইজেশন। রিক্সার মতোই জিনিস, তবে পিছনে স্রেফ একখানা কাঠের তক্তা পাতা। আর পাকা রাস্তা হলো গেঁয়ো হাঁটাপত্রায় 2 নম্বরের ইট দিয়ে বাঁধানো। যার যেমন দরকার ইট খুলে নিয়ে গেছে রাস্তা থেকে। সরকার যখন জনগণের বাপ, তখন এই রাস্তাকে বাপের রাস্তাও বলা যায়। ফলে জনগণের বাপের রাস্তায় এখন বড় বড় গর্ত। ভ্যান গাড়ি যা লাফাবে তা আগে ভাগে আন্দাজ করে শিউরে উঠল তোতন। রতন, হেঁটে গেলেই তো হয়। হাঁটবেন বলে এমনভাবে তাকালো রতন যে তোতন বুঝল হাঁটার প্রশ্নই ওঠে না। এবার তার খিদে তেষ্টা নিয়ে ভাবছে, পথশ্রম নিয়ে ভাবছে। ওদেরই ভাবতে দেওয়া ভালো। শুধু একটু কালো কফি খেতে ইচ্ছে করছে তোতনের। নেশা বলতে ওই একটাই, কিন্তু কালো কফি না জুটলেও অসুবিধে নেই তোতনের। সে কালো কফির কথা ভাবতে থাকবে বসে বসে, আর তাতেই অনেকটা কফির স্বাদ গন্ধ পেয়ে যাবে। আজ অবধি তোতন যা যা পেতে চেয়ে পায়নি তার সবই সে ভাবতে ভাবতে খানিকটা পেয়ে যায়। ভ্যান চলছে। প্রকৃতির ফাঁকে ফাঁকে দিন দরিদ্র জনবসতি। এখানে ডাক্তার বুদ্ধি নেই, বিদ্যুৎ নেই, বাজার হাট তেমন নেই। বাবু জিনিস কিছু পাওয়াই যায় না। হেলথ সেন্টারের ঘরে এরা সযত্নে গোবরের গাদি করে, গরু ছাগল রাখে। শোনা যায় একটা হেলথ সেন্টারের ঝাড়ুদারি ওষুধ টষুধ দেয়। ঘরে দূরে সাপ আর বিছের অবাধ আনাগোনা। এইখানে যারা থাকে তাদের ঈশ্বর বিশ্বাস প্রায় বাধ্যতামূলক, কারণ ঈশ্বর ছাড়া আর ভরসা করার কিছুই নেই যে। ঝকাং ঝক করে লাফিয়ে ঝাঁপিয়ে কেত্রে এবং তেলহীন চাকার কর্কশ শব্দ তুলে ভ্যান গাড়ি চলেছে। সামনে প্যাডেল মারছে একজন, পিছন থেকে ঠেলা দিচ্ছে একজন। এটাই রীতি। ডবল ম্যান পাওয়ার ছাড়া, পুশ অ্যান্ড পুল ছাড়া এ রাস্তায় নোনা বাতাসে মরচে ধরা ভ্যান গাড়ি চলতেই চায় না। পেটে খিদে, চারদিকে নেশারও ঝিমঝিমি দুপুর। ভ্যান গাড়ির উৎকট শব্দ সব মিলিয়ে মাথাটা কেমন বোদা হয়ে গেল তোতনের। বসে বসে এসে ঢুলতে লাগলো, তার মধ্যেই স্বপ্ন দেখতে লাগলো। তার মধ্যেই মাঝে মাঝে চোখ খুলে চারদিককার প্রকৃতিও দেখতে পেল, এবং কিছুক্ষণ পরে সবকিছু একাকার হয়ে যেতে লাগলো। এই কি তোমার সুন্দরবন রতন? সন্দেশখালিতে একসময় জঙ্গল ছিল না? রতন কাচুমাচু মুখ করে বলল, জঙ্গল ছিল, বাঘও ছিল, এখন সব বসত হয়ে গেছে। বাঘের জঙ্গল মেলা দূরে। এখানে শেয়াল অব্দি দেখা যায় না এখন। নামেই সুন্দরবন, কিচ্ছু নেই। শুনতে শুনতে আবার এক ঝলক স্বপ্নের মধ্যে চলে গেল তোতন। আবার বাস্তবে ফিরল যখন, রতন তাকে ডেকে একটা হেলথ সেন্টার দেখিয়ে বলল, ডাক্তারবাবু থাকেন বসিরহাট, কোশমিনকালেও আসেন না। ওষুধপত্র তো দূরের কথা, জানালা দরজা অব্দি খুলে নিয়ে গেছে। তোতন দেখল, এরকমই শুনেছে সে, এরকমই হবার কথা। চোখ বন্ধ করতেই ফের আধখানা ঘুমের রাজ্যে চলে গেল তোতন। অস্ফুট স্বরে বলল, এই তো ভালো,
সভ্যতা লোপাট করে ফের দুনিয়া জঙ্গলে ভরে দাও। আহাম্মক মানুষদের কান মলে দাও কষে। কলকারখানায় দুনিয়াটাকে কিরকম হিজিবিজি হিজিবিজি করে রেখেছে দেখছো না? কথাগুলো রতনের কানে গেল না অবশ্য। সে আর একটা দিকে আঙুল তুলে দেখাচ্ছিল। ওই যে দেখছেন, ওসব বাঙালদের বাড়িঘর। ওদের হাতে গাছ খুব হয়। অসুখ হলে তোমরা কি করো রতন? গায়ে হাতুড়ে আছে, তবে আমরা যাই হোমিওপ্যাথের কাছে। আর ভরসা হলেন ভগবান। তোতন একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল এবং কয়েক মিনিটের মধ্যে আবার চারদিকটা গুলিয়ে গিয়ে স্বপ্ন আর বাস্তব মেশামেশি হয়ে যেতে লাগলো। ভ্যান গাড়ি একটা বীভৎস ঠক্কর সামলে ডান দিকে কাত হয়ে ফের সোজা হলো। বুকটা দুটো কারণেই ধক করে উঠল তোতনের। ভ্যানের ঝাঁকুনি আর শর্মিষ্ঠা। ঘুমের চটকা উবে গেল। টান টান হয়ে বসে সে মায়া ভরে দেখল সামনে কিশোর ছেলেটি ভ্যান গাড়ি চালাতে চালাতে ঘামে হাপুস হয়ে ভিজে গেছে। নোনায় মরচে পড়া গাড়ি চালাতে গিয়ে দড়ির মতো ফুলে পাকিয়ে উঠছে ওর পিঠের পেশি। পিছনে আরেকজন জান কবুল হয়ে গাড়ি ঠেলতে ঠেলতে ঘামে আর ধুলোয় হয়রান। তোতন মনে মনে প্রস্তুত হওয়ার চেষ্টা করল, পারল না। কোনো প্রস্তুতিই কাজে লাগবে না। নিউ ইয়র্ক থেকে রওনা হওয়ার 3 দিন আগে পরাগের কুইন্সের বাড়িতে তার সঙ্গে দেখা হয়েছিল তোতনের। এক সময়ে পরাগ তার খুব বন্ধু ছিল, এখন নেই। এখন পরাগের মধ্যে অনেক ভাঙচুর, অনেক জটিলতা, চেহারায় যেন বুড়িয়ে যাওয়ার ছাপ। শর্মিষ্ঠার 14 ভরি সোনার গয়না আর কলকাতার ব্যাংকে তার অ্যাকাউন্টে 2.5 লাখ টাকার একটা চেক তাকে দিয়ে পরাগ বলেছিল, শর্মিষ্ঠাকে বলিস আর যেন অ্যালিমনিটনে দাবি না করে। কলকাতার ফ্ল্যাটটাও ওরই দখলে চলে গেল। আর কি চায় ও? একজন পাজি স্বামীর কাছ থেকে যথেষ্ট আদায় হয়েছে কিনা সেটা শর্মিষ্ঠা বিচার করবে। কিন্তু তোতনের বিচারে আমেরিকার স্ট্যান্ডার্ডে না হলেও ভারতীয় অর্থনীতির পরিপ্রেক্ষিতে শর্মিষ্ঠা ঠকছে না। তবে মার্কিন আদালতে ডিভোর্সের মামলা করলে শর্মিষ্ঠা আরো অনেক বেশি আদায় করতে পারত। হয়তো পরাগকে আরো দগ্ধে মারার জন্যই ডিভোর্স দেয়নি শর্মিষ্ঠা। গয়নাগুলোর জন্য সাংঘাতিক টেনশন ছিল শর্মিষ্ঠার। প্রতি চিঠিতে গয়নার কথা থাকতো। কিছু নিয়ে আসতে পেরেছিল, বাকি 14 ভরির গয়না আটকে রেখেছিল ওরা, অর্থাৎ পরাগ এবং তার মা। পরাগের মা অর্থাৎ মান্তু মাসি মাস 2 আগে মারা যান। যতদিন মান্তু মাসি বেঁচে ছিলেন ততদিন আর ও বাড়িতে যাওয়ার পথ ছিল না তোতনের, আর ততদিন কিছু আদায়ও করা যায়নি। মান্তু মাসি ছিলেন যাকে ওদেশে বলে টাফ ওম্যান, রিয়েল টাফ। পরাগের হাতে বেধড়ক মার খেয়ে যেদিন শর্মিষ্ঠা ও বাড়ি থেকে পালিয়ে চলে এলো নিউ জার্সিতে তোতনের বাড়িতে, সেদিন থেকে তোতনকে বয়কট করেছিলেন মান্তু মাসি। যতদিন বেঁচে ছিলেন ততদিন মুখ দর্শন করেননি। কিন্তু তোতনের কি বা করার ছিল? কতগুলো ঘটনা আছে যার লাগাম দেওয়া মানুষের হাতে থাকে না। শর্মিষ্ঠার সঙ্গে প্রথম দেখা হওয়ার কথাটাই ধরা যাক। যেদিন তার নিউ ইয়র্কে পৌঁছানোর কথা সেদিনও পরাগের সাংঘাতিক জরুরি কাজে সান ফ্রান্সিসকো চলে যেতে হয়েছিল। তার বউ প্রথম বিদেশে আসছে, রিসিভ তারই করা উচিত। পরাগ 3 দিন আগে এসে তোতনকে ধরল, আমার বউকে রিসিভ করতে তোকে যেতে হবে। তোতন খুব রেগে গেল, কেন যেতে পারবি না? যদি অফিস তোকে ট্যুর থেকে না ছাড়ে তবে তুই চাকরি ছাড়, এদেশে তো চাকরির অভাব নেই। পরাগ অনেক ধানাই পানাই গাইল, কাজটা জরুরি ঠিকই, কিন্তু বউয়ের ব্যাপারে কিছু থাকলে মার্কিন সাহেবরা নরমও হয়। পরাগ তেমনভাবে অফিসে দরবার করলে ছুটিও হয়তো পেয়ে যেত, কিন্তু চাকরিতে উন্নতি করার অদম্য নেশা পরাগের। চাকরি করে প্রাণ দিয়ে, অল্প সময়ে যথেষ্ট উঁচুতেও উঠে গেছে, আরো উঁচুতে উঠতে চায়। চাকরির ব্যাপারে কোনো আপোষ রফাই সে কখনো করে না। তোতন জুলাইয়ের এক গরম অপরাহ্নে তার 2খানা গাড়ির শ্রেষ্ঠটি অর্থাৎ বিএমডব্লিউটি নিয়ে যথারীতি হাজির ছিল এয়ারপোর্টে। শর্মিষ্ঠার চেহারা তাকে ফটোগ্রাফ দেখিয়ে চিনিয়ে রেখেছিল পরাগ। তাছাড়া একগাদা বাঙালি মেয়ে তো আর নামবে না প্লেন থেকে। বিরক্তি আর ধৈর্যহীনতা নিয়ে ইমিগ্রেশনের বাইরে অপেক্ষা করছিল সে। একটু নার্ভাস মুখে হতক্লান্ত যুবতীটিকে যখন দেখা গেল ট্রলি ঠেলে নিয়ে আসছে এবং চোখে আতঙ্ক মেশানো দৃষ্টি, তখনই একটা কিছু ঘটে গিয়েছিল তোতনের ভিতরে। এ হচ্ছে সেই সব ঘটনার অন্যতম যার লাগাম মানুষের হাতে থাকে না।
ট্রলিটা ওর হাত থেকে নীরবে কেড়ে নেওয়ার পর তোতন জিজ্ঞেস করলো, আপনি শর্মিষ্ঠা তো? আর আপনি তোতন। কি অদ্ভুত নাম। আপনার কোনো ভালো নাম নেই? শর্মিষ্ঠার হাসি দেখে, চোখ দেখে, গলা শুনে তোতনের অভ্যন্তরে তার বিবেক গলা খাকারি দিয়েছিল। বাপু হে, সাবধান। কিন্তু বিবেকের কথায় খেয়েই বা কবে কান দিয়েছে? বিবেক তার মনে বলে যায়, আর মানুষ তার মতলব মতো চলে। তোতন বলল, না, আমার এই একটাই নাম, অপছন্দ হলেও কিছু করবার নেই। অপছন্দ মোটেই নয়, একটু অদ্ভুত, এই যা। আচ্ছা, নিউ ইয়র্কের ভিতর দিয়েই তো আমরা যাব, দেখা যাবে না শহরটা? একটু বাদেই দেখতে পাবেন বাঁ ধারে, তবে আমরা শহরটাকে বাইপাস করে বেরিয়ে যাব। হিস, একটু ভিতর দিয়ে গেলে হতো না? নিউ ইয়র্ক দেখব বলে কতদিন ধরে অপেক্ষা করছি। তোতন একটু হেসে বলে, নিউ ইয়র্ক দেখবেন তাতে আর অসুবিধে কি, দেখতে দেখতে চোখ পচে যাবে। তবু প্রথম দেখা বলে একটা কথা আছে না? হ্যাঁ, তা আছে, তবে কি জানেন, নিউ ইয়র্ক একটু দূরে থেকে দেখতেও খুব ভালো। এবার আপনি বাঁদিকে তাকান, ওই নিউ ইয়র্ক। আজ আপনার কপাল খারাপ, একটু মিস্ট আছে, আচ্ছা দেখাচ্ছে। কিছুক্ষণ বাঁদিকে চেয়ে শর্মিষ্ঠা নিউ ইয়র্ক দেখল। রোদ থাকা সত্ত্বেও আটলান্টিকের রহস্যময় কুয়াশা মাঝে মাঝে এরকম ভাবে ঝুলে থাকে শহরের ওপর। তবুও নিউ ইয়র্কের অসাধারণ আকাশরেখা পেন্সিলে আঁকা ছবির মতো দেখা যাচ্ছিল ঠিকই। শর্মিষ্ঠা কিছুক্ষণ পর হঠাৎ নীরবতা ভাঙল। আচ্ছা, আপনি বোধহয় পরাগের খুব ইন্টিমেট বন্ধু। আপনার কথা খুব লেখে, টেলিফোনেও বলেছে। তাই নাকি? এইবার আমরা ব্রুকলিন ব্রিজ পেরোবো, সামনে ওই যে দেখা যাচ্ছে। বাহ, বিরাট ব্রিজ না? আচ্ছা, আপনি তো ব্যাচেলর, শুনছি একা একটা বিরাট বাড়ি নিয়ে থাকেন। তোতন ফের সেই ছেলে মানুষই প্রশ্নে হাসল। বাড়িটা আমি কিনেছি, কোনো চয়েস ছিল না তো, কপালে একটা বড় বাড়ি জুটে গেল। বিয়ে করছেন না কেন? অত বড় বাড়িতে একা থাকে না কি লোকে? বিয়ে সে দেখা যাবে। আপনি একটু কিপটা আছেন না? কিপটেরা চট করে বিয়ে করতে চায় না, আগে টাকা জমায়, ঘর গোছায়, তারপর পাকা চুল নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। আচ্ছা, আপনার আবার মেম সাহেবের দিকে ঝোঁক নেই তো? প্রথম আলাপেই কোনো বাঙালি মেয়ে যে এরকম প্রগল্ভ হয়ে উঠতে পারে তার কোনো ধারণাই ছিল না তোতনের। আর এত ফ্রি! বিবেক আরেকবার গলা খাকারি দিল। হে মেয়ে কিন্তু ভোগাবে হে, তফাৎ থেকো। শর্মিষ্ঠাকে অভ্যর্থনা করলেন মান্তু মাসি। বিরস মুখ, কলিং বেল বাজবার পর এমনভাবে দরজা খুললেন যেন ভিতরে যেতে দেওয়ার তেমন কোনো ইচ্ছে নেই। শর্মিষ্ঠার দুখান ঢাউস সুটকেস গায়ের ডিকি থেকে নামিয়ে ঘরে পৌঁছে দেওয়ার পরও মান্তুমাসি সেদিন কফিটুকুও অফার করলেন না। শর্মিষ্ঠা ঘরে পা দেওয়ার পরই কেমন থমথমে হয়ে উঠল আবহাওয়া। তখনই বুঝে গিয়েছিল তোতন, মেয়েটার কপালে কষ্ট আছে। পরাগকে সে জানে, এক নম্বরের ব্যক্তিত্বহীন। মান্তুমাসি অবশ্য অতিশয় খর স্বভাবের মহিলা। কি হবে না হবে কে জানে বাবা। দেশ থেকে নতুন বউ এলে একটু পার্টি টার্টি দেওয়ার প্রথা আছে বাঙালিদের মধ্যে। পরাগ সেসবের ধার দিয়েও গেল না, শুধু ট্যুর থেকে ফিরে একদিন টেলিফোন করে বলল, আমার বউকে কষ্ট করে রিসিভ করেছিস বলে ধন্যবাদ, ও তোর কথা খুব বলছে। তাই নাকি? কিন্তু বলবার আছে এটা কি? পরিচয় তো হয়নি ভালো করে। তবু বলছে, সবই বেশ প্রশংসাসূচক। ভেবেচিন্তে দাবাড়ুর মতো একটা চাল দিল তোতন। মান্তু মাসির তো এবার সুবিধেই হলো, একটু বেশ বিশ্রাম পাবেন, ঘরকন্না করার লোক এসে গেছে। টেলিফোনে একটা দীর্ঘশ্বাস শোনা গেল পরাগের। মাকে তো জানিস, শর্মিকে হেসেলে এখনো ঢুকতে দেয়নি। একদিন কি একটা রান্না করেছিল, সেটা ভালো হয়নি, ব্যাস মা বিগড়ে গেল। এনিওয়ে, চলছে। তোতন আর ঘাটায়নি। তোতন সন্তর্পণে জিজ্ঞেস করলো, তোর বউ কি এখন বাড়িতে নেই? থাকবে না কেন, আছে। দে টেলিফোনে কথা বলি। নো লাক, বাইরের ঘরে কয়েকজন এসেছে, বিজি টকিং, পরে ফোন করবে ক্ষণ। তুই একদিন চলে আয় না, এই উইকেন্ডেই আয়। আমন্ত্রণটা খুব আন্তরিক ছিল না, তবু সে রাজি হলো। তোতনের শহর থেকে পরাগের শহরের দূরত্ব 30 মাইলের বেশি নয়। এদেশের মাপে দূরত্ব খুবই কম। উইকেন্ডে তোতন খুব আলসেমি করে। দুটো দিন দাড়ি কামায় না, বই পড়ে, ভিডিও দেখে,
কেউ এলে আড্ডা মারে এবং চিঠিপত্র লেখে। আজকাল সে আর বেশি বেড়াতে টেড়াতেও যায় না। সেই উইকেন্ডে দাড়ি টাড়ি কামিয়ে পোশাক পরে চলে গেল পরাগের বাড়ি। মান্তু মাসি নিজেই ভালো গাড়ি চালাতে জানেন এবং উইকেন্ডে তিনি নিয়মিত মঠ মন্দিরে যান। কখনো রামকৃষ্ণ মিশনে, কখনো ইসকনের বা গুজরাতিদের মন্দিরে। চেনা জানাদের বাড়িতে গিয়েও থেকে আসেন কখনো সখনো। সেদিন গিয়ে তাজ্জব হয়ে তোতন দেখল মান্তু মাসি তার সাপ্তাহিক আউটিংয়ে গেছেন বটে, কিন্তু সারথি হিসেবে ছেলেকেও নিয়ে গেছেন। ওর নাকি প্রেশার বেড়েছে, গাড়ি চালাতে পারবেন না। শর্মিষ্ঠা বাইরের ঘরেই বসে কাঁদছিল। যখন দরজা খুলল তখন তার মুখে কান্না ছলছল করছে। তোতন সাংসারিক জীব নয়, মহিলাদের ব্যাপারে তার অভিজ্ঞতা কম এবং ভয় বেশি। সে তোতলাতে তোতলাতে বলল, কি ব্যাপার? যখন দেখল শর্মিষ্ঠা ছাড়া বাড়িতে আর কেউ নেই তখন সে আরও তোতলাতে লাগলো। থমধরা মুখে শর্মিষ্ঠা তাকে বাইরের ঘরে এনে বলল, বসুন। ওরা আপনাকে একা রেখে চলে গেল কেন? সে তো আমারও প্রশ্ন, কিন্তু জবাবটা কে দেবে? তোতন অত্যন্ত বিস্মিতভাবে মাথা নেড়ে বলে, অথচ আমাকে নেমন্তন্ন করেছিল পরাগ। এর কোনো মানে হয়? আপনাকে আপ্যায়ন করার ভার আমার শাশুড়ি আমাকেই দিয়ে গেছেন। ওরা রাতে ফিরবেন, অনেক প্রোগ্রাম। আপনার ভয় নেই, রান্না উনি নিজেই করে রেখে গেছেন। তোতন ফের তোতলাতে লাগলো। না না না, মানে এইভাবে একা বাড়িতে ঠিক এ কি হয়? আপনি ভীষণ ঘাবড়ে যাচ্ছেন, মাথা ঠান্ডা করে বসুন। আপনাকে আমার কয়েকটা প্রশ্ন করবার আছে। তোতন কিন্তু ক্রমেই আরো ঘাবড়াচ্ছিল। অথচ একজন মহিলার সঙ্গে একা বাড়িতে কয়েক ঘন্টা কাটানোর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আমেরিকায় কত বন্ধু পত্নীর সঙ্গে সে আড্ডা মেরেছে। এদেশে সূচিবায়ুহীন নারী পুরুষ সম্পর্কের হাওয়ায় তার কেটেছে অনেক দিন। তবে শর্মিষ্ঠাকে দেখে সে ঘাবড়াচ্ছে কেন? জবাবটা দিল তার বিবেক। ওরে আম্মক, তোর যে 12টা বেজেছে, এখনো লেজ তুলে পালা বলছি। তোতন অবশ্য পালায়নি। মাথা ঠান্ডা করার চেষ্টা করতে করতে সে বলল, কিসের প্রশ্ন? আপনারা এই জঘন্য দেশে বছরের পর বছর আছেন কি করে? শর্মিষ্ঠার গলার ঝাঁঝ আর তিক্ততায় থতমত খেয়ে গেল তোতন। জঘন্য? জঘন্য কেন হবে? আপনি ভালো করে দেখেননি এখনো, তাই। সমান ঝাঁঝের সঙ্গে শর্মিষ্ঠা বলে, অনেক দেখেছি। কি আছে দেশে? শুধু গোলক ধাঁধার মতো রাস্তা, বড় বড় বাড়ি আর বন জঙ্গল। দেখতে সুন্দর হলেই হলো? তোতন নরম গলায় বলে, আর কিছুদিন থাকুন, ভালো লাগবে। প্রথমে একটু কেমন যেন লাগে বটে। মোটেই নয়, আমার কোনো দিনই আমেরিকা ভালো লাগবে না। আমার আরেকটা প্রশ্ন, আপনারা এত চাকরি চাকরি করে পাগল কেন? সারাদিন চাকরি করা ছাড়া আপনাদের আর কোনো লাইফ নেই? এদেশে তো কাজে ফাঁকি দেবার উপায় নেই কিনা? তা বলে এরকম কৃতদাসের জীবন? চাকরির ভয়ে একজন পুরুষ মানুষ এত সিটিয়ে থাকবে? তোতন এবার খুব মৃদু স্বরে বলল, পরাগের ব্যাপারটা একটু আলাদা। ও বড় চাকরি করে, টেনশন বেশি। ওসব কথা একটু থাক না, বরং এক কাপ কালো কফি খাওয়ান, চিনি ছাড়া। শর্মিষ্ঠা কেন যেন এ কথা এক ঝলক হাসল। কি যে সাংঘাতিক এবং বিপজ্জনক হাসি! তা টের পেয়ে মাঝ দরিয়ায় তুফানে পড়া নৌকোর মাঝির মতো বিবেক চেঁচিয়ে উঠল, সামাল সামাল, চোখ বুজে ফেল। বাস্তবিকই চোখ বুজে ফেলেছিল তোতন। মোলায়েম গলায় শর্মিষ্ঠা বলল, আপনি কি খুব টায়ার্ড? চোখ বুজে আছেন যে। আপনি কেমন আছেন শর্মিষ্ঠা? আমি? হোমা, কেন? আমি তো খুব ভালো আছি, রাজেন্দ্রাণীর মতো আছি। দেখছেন না, রাজ্যপাটা আমার হাতে দিয়ে ওরা মায়ে পয়ে কেমন চলে গেছেন। তোতন মাথা নেড়ে বলে, বুঝতে পারছি। আগে কফিটা খাওয়ান, তারপর চলুন আপনাকে একটু ঘুরিয়ে আনি। কোথায়? নিউ ইয়র্ক। শর্মিষ্ঠার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তোতনের তোতলামি সবটাই সেরে গেল তার বিএমডব্লিউতে চড়ে নিউ ইয়র্ক শহর শর্মিষ্ঠাকে দেখাতে দেখাতে। শর্মিষ্ঠা মুগ্ধ, আবিষ্ট। ডেলিকাটেসনের সুস্বাদু খাবার, রাস্তার আইসক্রিম, এসবই সম্মোহিত করে দিল মেয়েটাকে। কি, এখন আমেরিকা কেমন লাগছে? ততটা জঘন্য কি? ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খোলা ছাদে দাঁড়িয়ে শর্মিষ্ঠা সামান্য ধরা গলায় বলল, আপনার সঙ্গে তো ভীষণ ভালো লাগছে, কিন্তু গত 2টো উইকেন্ডে
ও আমাকে নিয়ে বেরিয়েছিল। কি যে বিশ্রী লেগেছিল। বিবেক বলে উঠল, লক্ষণ ভালো নয়, ভালো নয়। এ ঘটনার 2 সপ্তাহ বাদে এক শনিবার সকালে তোতন একটা নেমন্তন্নে বেরোচ্ছিল। সেই সময় শর্মিষ্ঠার ফোন এলো। এই, আপনার হাতে আজকে সময় আছে? কেন বলুন তো? আজ একটু বেড়াতে যাবেন কোথাও? আজ যে আমার একটা নেমন্তন্ন আছে ব্রিজ খেলার, সেখানেই খাওয়া দাওয়া, নাইট স্টে। আহা, ব্রিজ খেলা আবার একটা ব্যাপার নাকি? ঘরে বসে বসে সময় কাটানোর চেয়ে ঘুরে বেড়ানোর আনন্দ কত বেশি বলুন। কেন, পরাগটা আপনাকে নিয়ে বেরোয়নি বুঝি আজ? পরাগ? সে পাখি তো পরশুদিনই উড়ে গেছে। কোথায়? সান ফ্রান্সিসকো, মিডউইকে ফিরবার কথা। আর মান্টু মাসি? তার ব্লাড প্রেশার কমে গেছে, সকালে ব্রেকফাস্টের পরই বেরিয়ে গেছেন, রাতে ফিরবেন। আচ্ছা, আপনি গাড়ি চালানো শিখছেন না কেন? কে শেখাবে বলুন? শেখানোর লোক আছে, ওটা না শিখলে এখানে ঘরবন্দি হয়েই থাকতে হবে আপনাকে। শহরটাও চিনে নেওয়া দরকার। এদেশে সব জায়গায় রোড ম্যাপ পাওয়া যায়, সেগুলো দেখে দেখে। আচ্ছা, অত উপদেশ দিতে হবে না, পারবেন কিনা বলুন। তোতন বিপন্ন গলায় বলে, কি হয়েছে জানেন, ওরা সবাই অপেক্ষা করবে তো। ব্রিজ খেলা মোটেই ভালো নয়। আমি কিন্তু আপনার আশায় প্রায় সেজেগুজেই বসে আছি। না এলে সারাটা দিন একা কি করে কাটাবো বলুন তো। একা বেরোতে ভীষণ ভয় করে। যদি রাস্তা চিনে ফিরে আসতে না পারি। এ যেন এক বিপন্ন নারী সমর্থ পুরুষের সাহায্য চাইছে করুণ আর্তকণ্ঠে। আর তোতনের অভ্যন্তরের আদিম পুরুষটি যেন সব বাধা ছিন্ন করে ছুটে যেতে চাইছে সেই বিপন্নার কাছে। বাধা দেওয়ার একটা অক্ষম চেষ্টা করেছিল বটে বিবেক। একটা গণ্ডি টেনে দিয়ে যেন বলে উঠেছিল, খবরদার, এর বাইরে যাস নে। তোতন বলল, ঠিক আছে, আসছি। গিয়ে দেখল দুরন্ত সালোয়ার কামিজ পরা শর্মিষ্ঠা কাঁধে ব্যাগ নিয়ে বাইরের ঘরেই দাঁড়িয়ে আছে। দেখে যে হাসিটা হাসলো তাতে তোতনের হার্টবিট একটা দুটো মিস হয়ে গেল। তারপর লহরী বাজতে লাগলো বুকের মধ্যে। অশান্তিটা হতে শুরু করলো প্রায় বছর খানেকের মাথায়। ততদিনে শর্মিষ্ঠা গাড়ি চালানো শিখে নিয়েছে, রাস্তা চিনেছে, পরিচিতি বেড়েছে। শর্মিষ্ঠার এইসব কৃতিত্বে পরাগ খুশিই হয়েছিল। মান্টু মাসি হননি। শাশুড়ি বউয়ে যে তুমুল খটাখটি হচ্ছে এটা শর্মিষ্ঠা মাঝে মাঝে ফোনে তাকে জানাতো। সেবার দুর্গাপুর উইকেন্ডে সবাই জড়ো হয়েছে কালুদার বাড়িতে। 2 দিন খাওয়া দাওয়া আমোদ ফুর্তির বন্যা। রাতটুকু শুধু হোটেলে বা মোটেলের ঘরে কাটিয়ে সকাল থেকেই পুজোর আসরে সবাই হাজির। সেই সময় আচমকাই মান্টু মাসি তোতনকে আড়ালে ডেকে নিয়ে বললেন, বেশ স্পষ্ট দ্বিধাহীন ভাষাই বললেন, তোতন, বৌমাকে তুমিই কিন্তু নষ্ট করছো। কি করলাম মাসিমা? বৌমা যখন প্রথম এসেছিল তখন একরকম ছিল, কিন্তু তোমার আশকারা পেয়ে এখন পাখা মেলেছে। তুমি কি আমাদের ঘরের শান্তি নষ্ট করতে চাও? অবাক তোতন শুধু বলতে পারল, না মাসিমা, কিন্তু আমি তো। এমনিতেই সে কথার ওস্তাদ নয়, বিপদে পড়লে বা ঝগড়ার আভাস পেলে তার কথা আরো হারিয়ে যায়। মান্টু মাসি আরো দৃঢ় গলায় বললেন, মেয়ে মানুষের সবচেয়ে বড় গুণ তার পবিত্রতা, সেটা তো মানো। ওকে নষ্ট করছো কেন? তোতন পবিত্রতা মানে, কিন্তু অত্যাচার এবং নিষ্ঠুরতা মানে না। শর্মিষ্ঠার উপর যে এক ধরনের মানসিক অত্যাচার চলছে তা সে ভালোই জানে, কিন্তু সে কথা সে বলতে পারল না, শুধু চেয়ে রইল। তুমি ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখো, এটা আমরা চাই না। পরাগ তোমার বন্ধু, তোমার উচিত ওর মনের দিকে চেয়ে কাজ করা, ওর যাতে ভালো হয় সেদিকে লক্ষ্য রাখা। যদি ওদের ভালোই চাও তো নিজেকে একটু দূরে সরিয়ে রেখো। সেবার পুজোর আনন্দটা এমন মাটি হয়ে গেল তোতনের কাছে যে সে পুরো সময়টা থাকলো না পর্যন্ত। সেদিনই কাউকে কিছু না বলে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে ফিরে এলো নিজের একা বাড়িতে। বেশ অনেকদিন আর শর্মিষ্ঠার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না, টেলিফোনও আসতো না। হয়তো শাসন শুধু তোতনকেই নয়, শর্মিষ্ঠাকেও করা হয়েছিল। নিউ ইয়র্কের ব্রঙ্কসে একদিন সুব্রতর সঙ্গে দেখা। সস্ত্রীক বেড়াতে বেরিয়েছে। কথায় কথায় সুব্রত বলল, শুনেছ, আমাদের পরাগের সঙ্গে নাকি তার বউয়ের খুব খিটিমিটি চলছে। সুব্রতর বউ প্রগতি নারী স্বাধীনতার একজন উচ্চকণ্ঠ সমর্থক। সে বলল, খিটিমিটি বললে কিছুই বলা হলো না, যেন দুপক্ষেরই দোষ। শুনুন ব্যাচেলর মশাই,
পরাগ তার বউকে রোজ অত্যন্ত বীরত্বের সঙ্গে পেটাচ্ছে। মাকে খুশি রাখতেই নাকি এই চমৎকার ব্যবস্থা। আপনারা যদি প্রাইভেটলি ব্যাপারটা না মিটিয়ে নেন, তাহলে আমরা কিন্তু পুলিশে রিপোর্ট করব। সেই রাতে পরাগকে টেলিফোন করেছিল তোতন। পরাগ প্রায় হাঁপাতে হাঁপাতে বলল, লিভ আস অ্যালোন, তোকে মাথা ঘামাতে হবে না। তোতন মৃদুস্বরে বলল, শোন, তোদের অশান্তিতে আমার কোনো ইন্ধন নেই, কিন্তু যদি বলিস তবে আমি মধ্যস্থতা করতে পারি। জেদ করিস না, ব্যাপারটা কিন্তু চাউর হয়ে যাচ্ছে। যাচ্ছে যাক, তোর মধ্যস্থতার কোনো দরকার নেই। তুই হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আমি জগিং করছিলাম। এই শীতের রাতে জগিং? তোর মাথা কি খারাপ হলো? আই ওয়াজ টেকিং সর্ট অফ এক্সারসাইজ। সে যাই হোক, আমার প্রস্তাবটা একটু ভেবে দেখিস। অশান্তির মূলে তো তুই, তোর মধ্যস্থতা মানব কেন আমরা? আমি আমি তো কিছু করিনি। ন্যাকামি করিস না তোতন, শর্মিষ্ঠাকে তুই নষ্ট করেছিস। এই বলে ফোন রেখে দিল পরাগ। অনেকক্ষণ অবধি ওর হাঁপানোর কারণটা কি হতে পারে সেটাই ভাবল তোতন। তিনটে মানুষ কেন পরস্পর এক ছাদের তলায় মিলেমিশে থাকতে পারছে না, সেটা তার মাথায় ঢুকছে না কিছুতে। আর পরাগ হাঁপাচ্ছিল কেন? রাত 8:30টায় স্বাভাবিক নিয়মে কারো হাঁপানোর কথা নয়। পরাগ চাকরিতে আরও উন্নতি করে ফেলল। মাইনে বেড়ে গেল অনেক। বাড়ল কাজ এবং ঘোরাঘুরি। প্রায় আফ্রিকা এবং ইউরোপ যেতে হচ্ছে তাকে। ঘরে একটি সাপ এবং একটি নেউল কিভাবে যে দিন কাটায় কে জানে। তোতন ভয়ে আর খোঁজ নেয় না। একদিন সাফার্নে জয়দেবের বাড়িতে সাপ্তাহিক ব্রিজের আড্ডায় কে যেন মুখে বিয়ারের ফেনা নিয়ে বলে উঠল, ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে। কাদের? পরাগ আর শর্মিষ্ঠার। পাকা খবর নয়, শোনা যাচ্ছে। কে যেন বড়া চিবোতে চিবোতে বলল, স্যাড, কিছু করা যায় না। ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। দে আর ভার্চুয়ালি ট্রাইং টু কিল ইচ আদার। পরাগের মা, থাকবে, গুরুজন বলে কথা। কে একজন মহিলা বলে উঠল, আপনারা কোনো কাজের নন বলেই এরকম হচ্ছে। আপনারা ভার নিন না, এখন আর লাভ নেই। জয়দেব সহ প্রত্যেকেই এই সময়ে বারবার কেন যে তোতনের দিকে তাকাচ্ছিল। তোতনের তখন শ্বাসরুদ্ধ অবস্থা। কারণ সে জানে পরাগ আর শর্মিষ্ঠার অশান্তিতে তার যে ভূমিকা আছে, এটা মান্তুমাসি একটু প্রচার করেই থাকবেন। তাসের আসর থেকে উঠে আসা বেহদ্দ খারাপ দেখায় বলে তোতন ছিল। যতক্ষণ ছিল ততক্ষণ কাটা হয়েছিল ভয়ে। এর কিছুদিন বাদে এক প্রায় মধ্যরাতে কলিং বেলের আওয়াজে বিস্মিত ও ভীত তোতন দরজা খুলে দেখল শর্মিষ্ঠা। আজ দরজা খুলল শর্মিষ্ঠা। কিন্তু সেই শর্মিষ্ঠাই কি? সময়ের জল কি পলিমাটির কিছু আস্তরণ ফেলে যায়নি? এটা তো সে নিউ জার্সির বসন্তের রাত নয়। তবু শর্মিষ্ঠাই। চোখ বিস্ময়ে কিছু বিস্ফোরিত, মুখ সামান্য একটু ফাঁক হয়ে আছে। তোতনের বুকের লহরীটা আর বাজল না বটে, কিন্তু ঢিপঢিপিয়ে উঠল আজও। আরে আপনি কবে এলেন? খবর দেননি তো? তোতন এই তপ্ত দুপুরে পেটে খিদে নিয়ে কতটা প্রত্যাশা মতো মিষ্টি করে হাসতে পারল তা জানবার উপায় নেই তার নিজের। মানুষ তো নিজের মুখ দেখতে পায় না। খবর দেওয়া হয়নি, আসবার তারিখ ঠিক ছিল না বলে। প্লেনে সিট পাওয়া যাচ্ছিল না, খুব ভিড়। আসুন। ঢুকবার আগে তোতন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে বাড়িটা একটু দেখে নিল। সুন্দরবন এলাকার পটভূমিতে বাড়িটা কিন্তু খারাপ নয়। পাকা বাড়ি, তবে শ্রীছাদ বা স্থাপত্য কিছু নেই। সামনে বেশ চওড়া বারান্দা আছে। তারপর ঘর, উঠোন তো থাকবেই, রান্নাঘর, গোয়াল, ধানের গোলা ইত্যাদি। বাইরের ঘর বলেও কিছু নেই। যে ঘরে তাকে বসালো শর্মিষ্ঠা তাও একখানা শোবার ঘরই। তবে কাঠের চেয়ার আছে 2টা, আর জলচৌকি। তোতন চেয়ারে আর রতন মোড়ায়। বাসু ঘরে ঢোকেনি, বোধহয় ঢুকবেও না। ঘরে ছায়া আছে বটে, কিন্তু বাতাস নেই। জানালা দরজা ইত্যাদি বেশ ছোট বলে গুমোটো খুব। শর্মিষ্ঠা তাদের বসতে দিয়েই ত্রস্ত পায়ে ভিতরে গেছে, বোধহয় আপ্যায়নের ব্যবস্থা করতে। এ তার বাপের বাড়ি, মর্যাদাই আলাদা। শর্মিষ্ঠাদের আরও একটা বাড়ি আছে বটে বেহালায়। যতদূর শুনেছে সেখানে ওর এক দাদা থাকে। পরিতোষবাবু এ জায়গায় বেশ ফাঁদালো হয়ে বসেছেন। জমি জমা, চাষবাস তো আছেই, উপরে হিসেবে চাকরিটাও আছে। রতন চাপা স্বরে বলল, টাকার কুমির। এ যা দেখছেন কিছুই নয়।
পরিতোষবাবুর আসল কারবার হলো সুদের। কতবার ডাকাত পড়েছে, কিন্তু এইসান চালাক লোক যে ডাকাতরা আসল তহবিলে হাতই দিতে পারেনি। বাসন কোসন হাঁড়ি কুড়ি আর 200-400 টাকা নিয়ে গেছে। এই অঞ্চলে অবশ্য 200-500-র জন্যও ডাকাতি হয়, গরিব দেশ। তোতন শুনছিল বটে, তবে মন দিয়ে নয়। পিছনে লম্বা স্মৃতি, কত কি মনে পড়ছে। সবচেয়ে বেশি যেটা মনে পড়ছে সেটা হলো গত 2-3 বছরে পরাগের পতন এবং দুরবস্থা। বছর খানেক ধরে একটা নার্ভের অসুখে ভুগছে পরাগ। তার জন্য বড় দায়িত্বের চাকরিটাও ছাড়তে হয়েছে। কুইন্সের বাড়ি বেচে দিয়ে হ্যামিল্টন নামের এক ছোট শহরে একখানা 1 রুম অ্যাপার্টমেন্ট কিনেছে। সেখানেই চলে যাবে। পুরনো বাড়িতে সে নাকি এখনো মান্টু মাসির গলার আওয়াজ আর পায়ের শব্দ শুনতে পায়। রাতে ঘুমোতে পারে না। জিনিসপত্র সবই প্রায় বিদায় করেছে বাড়ি থেকে। সঙ্গী নেই বলে একটা কুকুর পুষছে আজকাল। খুব আনপপুলার, এখনো অহংকারী। অস্থিরতা বেড়েছে। সবচেয়ে ভয়ের কথা, স্বাস্থ্যটা গেছে ভেঙে। এসব বলবে কি শর্মিষ্ঠাকে? বলার কোনো মানেই হয় না। শর্মিষ্ঠাও জিজ্ঞেস করবে না। গুনগুন করে রতন কি যেন বলছে, ঠিক বুঝতে পারছে না তোতন। কিছু বলছো রতন? আগে বলছিলাম কি, আতাপুর কি আর যাওয়া হয়ে উঠবে দাদা? এত মায়া হলো তোতনের ওর মুখখানা দেখে। বড্ড দমে গেছে। বুঝতে পারছে এখান থেকে তোতনকে নিয়ে যাওয়া তার কর্ম নয়। বোধহয় বাড়িতে কিছু ভালো মন্দের ব্যবস্থাও করে রেখেছিল। অথচ তোতন গেলে রতনের কোনো বৈষয়িক লাভ নেই, কোনো অভীষ্ট সিদ্ধ হবে না। এমনকি শ্রেণীগত পার্থক্য থাকায় তোতনের সঙ্গে সমানে সমানে বসে যে আড্ডা দেবে, সেই সাহসও নেই। আমেরিকা থেকে নানা রকমের উপহার এনেছিল তোতন। রতনকে 1 প্যাকেট ব্লেড আর একটা আফটার শেভ লোশন দিয়েছিল। সেই সামান্য উপহার পেয়ে এমন বিগলিত হয়ে গিয়েছিল যে বিকেল বেলাতেই 2 সেরি হাঁড়িতে ভালো দই এবং অন্তত 100 টাকার রাবড়ি নিয়ে এসে পাল্টা উপহার দিয়ে কৃতজ্ঞতা জানালো। সুতরাং বলতেই হয়, তোতনের কাছে ওর কোনো বৈষয়িক প্রত্যাশা নেই। তবু যে কেন নিজেদের গায়ে নিয়ে যাওয়ার এত গভীর ইচ্ছে, কে জানে। শর্মিষ্ঠা কি একটু সেজে আসতে গেল? এত দেরি করছে কেন? একটু দেরি করছে যেন। রতন বড্ড উসখুস করছে। শর্মিষ্ঠা আসবার আগেই অবশ্য ডাব এসে গেল। একজন অমায়িক মধ্যবয়সী ফর্সা লোক 2খানা ডাব দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাঠি তো নেই, অসুবিধা হবে। কাঠি কি জিনিস তা না বুঝে তোতন মুখ কাটা ডাবের জল মরুভূমির মতো শুষে নিল। আরেকটা দেই? দিন। বাইরে 2টো ছেলে আছে, ভ্যান গাড়ি টেনে এনেছে যারা। দিয়েছি, ওরা সব ঘরের ছেলে। আমি শর্মিষ্ঠার কাকা। সম্মান দেখাতে একটু মাথা ঝাঁকালো তোতন। লোকটা শশব্যস্তে ডাব আনতে গেল। দ্বিতীয় ডাব শেষ হবার পর শর্মিষ্ঠা এলো। হ্যাঁ, একটু সেজেই। চুল আঁচড়ানো, মুখে সামান্য একটু মেকআপ, শাড়িটা নতুন করে জড়ানো, সেই শর্মিষ্ঠাই। শুধু পটভূমিটা এক নয় বলে তোতনের বুঝি মনে হচ্ছে অন্যরকম। নাকি অন্যরকমই। ধাঁধাটা থেকে গেল। এই মলিন ঘরদোর, অনুজ্জ্বল আলো, ঘেম ও গরম, রতনের চঞ্চল চোখ, সবকিছুই শর্মিষ্ঠাকে বুঝে নিতে বাধা দিচ্ছে। কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ। সে ঠিক করে রেখেছিল শর্মিষ্ঠার জিনিসগুলি হস্তান্তর করার সময় সে শর্মিষ্ঠাকে লক্ষ্য করবে। খুব ক্রিটিক্যালি লক্ষ্য করবে। জিনিসগুলির জন্য শর্মিষ্ঠা কি হামলে পড়বে বা খুব বেশি আগ্রহ দেখাবে, নাকি খুব নির্বিকার নিষ্পৃহভাবে গ্রহণ করবে। শর্মিষ্ঠা মুখোমুখি উঁচু চৌকির বিছানায় বসে সামান্য ঠ্যাং দোলাচ্ছিল। মুখে একটু হাসি। ছোট করে চুল ছেটেছেন, মুখটা কেমন তোম্বা হয়ে আছে। কি হয়েছে আপনার বলুন তো? দেখে মনে হচ্ছে যেন কেউ ঠেলে একটা ভালুকের খাঁচায় ঢুকিয়ে দিয়েছে আপনাকে। না, মানে ভাবছিলাম, এতদিন পর দেখা হলো অথচ একটুও খুশি হননি আমাকে দেখে। তোতন জানে এর একটা জুৎসই জবাব আছে, কিন্তু এমনই মন্দ ভাগ্য তার যে কিছুতেই সময় মতো জুৎসই জবাবগুলো তার মাথায় আসে না। পরে আসে, যখন দরকার নেই। এখন মুখে যা এলো তা কথা নয়, বিগলিত রকমের একটা হাসি, অর্থহীন বোকা হাসি। তবে এই অপ্রতিভ অবস্থার মধ্যেও সে লক্ষ্য করল গয়নার কথা বা টাকার প্রসঙ্গ তুলছে না শর্মিষ্ঠা। রতন গলা খাকারি দিল, অর্থপূর্ণ গলা খাকারি। খুবই মিনমিনে গলায় বলল, বেলা হয়ে যাচ্ছে। শর্মিষ্ঠা তার বিশাল বিস্ফোরিত চোখ ফিরিয়ে একবার রতনকে দেখল, তারপর তোতনের দিকে চেয়ে বলল, স্নান খাওয়া সেরে নিন।
তারপর আপনার সঙ্গে আজ আমি কলকাতায় ফিরব। ফিরবেন? তোতন একটু অবাক হলো যেন। হ্যাঁ, আজই। যেন এই নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে না এমনতর মুখের ভাব করে শর্মিষ্ঠা উঠে পড়ল। এখানে কিন্তু সেরকম স্নানঘর নেই, আর ডাইনিং টেবিলও নেই, কিন্তু ইম্প্রোভাইজেশন আছে। অসুবিধা হবে কিন্তু। তোতন মাথা নেড়ে বলল, অসুবিধে নেই, কিন্তু আমার যার একটা প্রোগ্রাম ছিল, এই ছেলেটি রতন, এর খুব ইচ্ছে ছিল এর গ্রাম আতাপুর থেকে একটু ঘুরে আসি। শর্মিষ্ঠা নাক কুচে রতনের দিকে চেয়ে রইল একটু, ঝাঁজ দিয়ে বলল, কেন নিয়ে যাচ্ছেন বলুন তো? কি দেখাতে? আতাপুর একটা জায়গা? এ কথা একদম নিভে গেল রতন, মাথা নিচু করল। শর্মিষ্ঠা তোতনের দিকে ফিরে বলে, আপনারও বলিহারি যাই। সুন্দরবন দেখতে এসেছেন বুঝি এখানে? এই গোটা তল্লাট জুড়ে জঙ্গলের নামগন্ধ নেই। সুন্দরবন দেখতে হলে স্পিড বোটে করে নদী থেকে দেখবেন। এখন উঠুন তো, বেলা হয়ে যাচ্ছে। এরপর যেন আর কথা চলে না। রতনের সযত্নে রচিত প্ল্যান নস্যাৎ হয়ে গেল। শর্মিষ্ঠার সামনে পড়ে আর দ্বিরুক্তি করছে না রতন, ভালো মানুষের মতো মেনে নিচ্ছে। এ কথার পর নত মুখে উঠে পড়ল। শর্মিষ্ঠা একটা ধমক দিল রতনকে। উঠে পড়লেন যে, না খেয়ে কারো যাওয়া চলবে না। রতন বসে পড়ল। তোতন যেন এতক্ষণে স্বস্তি বোধ করল এবং বুঝতে পারল তার আতাপুর অবধি যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। শর্মিষ্ঠার কাছে অবধি তার আসার কথা ছিল, এখানেই দাঁড়িয়ে। আর যাওয়ার কোনো মানেই হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে নটন নিজের ঘড়ি দেখছে, অবাক হয়ে দেখছে, বিরক্ত হয়ে ক্ষুব্ধ হয়ে দেখছে। সে খাটের কিনারে বসে আছে, বিরক্তিকর নাইলনের মশারি সুরসুরি দিচ্ছে তার পিঠে। সামনে ছড়ানো তার পায়জামা পরা দুই পা। পায়জামার কষির উপর দিয়ে উপচে পড়ছে তার পেটের চর্বি। পেটের চর্বি খামচে ধরে সে দেখলো অন্তত ইঞ্চি তিনেক নিরেট চর্বি। আজকাল শার্ট টাইট হচ্ছে, প্যান্টও থোড়ার কাছে বড্ড সেটে থাকে। এসব হচ্ছেটা কি? মশারি এখনো ফেলা, ভিতরে তার ধামসানো বিছানা। সুপার ফাইন হালকা প্রিন্টের দামি বিদেশি বেডশিটে চক্কর চক্কর ঘামের ছাপ। বালিশ ঈষৎ সিক্ত। ফুল স্পিডে সারা রাত পাখা ঘোরে, তবু এত ঘাম কেন হয় তার? এত ঘাম হওয়া কি ভালো? নাকি হার্ট বেশি পরিশ্রম করছে, নাকি অন্য কিছু? সামনেই আয়না। ঘুম থেকে উঠলেই রোজ আয়নার মুখোমুখি হতে হয় তাকে। সে আয়নার পক্ষপাতী নয়, এবং ও জায়গায় আয়নাটা সে টাঙায়ও নি। কিন্তু এই বাড়িতে জিনিসপত্র এতই বেশি যে কোনটা কোথায় রাখা যায় সেইটা নিয়ে প্রায়ই তুমুল বাকবিতণ্ডা হয়ে যাচ্ছে। স্থানাভাবে এই আয়নাটার অন্য দেয়াল জোটেনি। নটনের বিছানার মুখোমুখি টাঙানো হয়েছে। নিজের সুখ দেখতে নটন যে খুব ভালোবাসে এমন নয়, কিন্তু রোজ সকালে উঠে দেখতে হচ্ছে বলে আজকাল তার অভ্যাস হয়ে গেছে। কিন্তু আয়নায় যা দেখছে তাতে খুশি হচ্ছে না সে। শরীর যেন উপচে পড়ছে চর্বিতে। থুতনির একটু পিছনে কি গল কম্পলের আভাস। পেটানো চেহারার সেই বাঁধনি কি অনেকটাই ঢিলে হয়ে যায়নি? কিন্তু সবচেয়ে দুশ্চিন্তার বস্তু হলো পেট। ফিগারের 12টা বাজাতে ভুঁড়ির কোনো জুড়ি নেই। নটন উঠল এবং চটি ঘষ্টাতে ঘষ্টাতে হলঘর পেরিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে বাথরুমে ঢুকল। সকালে একটু জগিং করলে কেমন হয়? একটু ফ্রি হ্যান্ড বা যোগ। গিরিকে কিছু বলতে হয় না। বাথরুম থেকে বেরোলেই তার চায়ের কাপে চামচে নাড়ার শব্দ পাওয়া যায়। তবু রোজই এ সময় একটা বাঘা গলায় হাঁক ছাড়েন নটন। গিরি? গিরিবালা এ বাড়িতে 7 বছর আছে, একটা রেকর্ড। কোনো কাজের মেয়ে এতদিন একটানা কোনো বাড়িতে কাজ করে না আজকাল। মাঝবয়সী গিরিবালা আছে। কাজের মেয়ে বলে অবশ্য তাকে চেনা যায় না। 45 থেকে 50-এর মধ্যে বয়স, রং কালো, মুখখানা গোল এবং প্রায় সবসময়ই হাস্যময়। গিরিবালার সবচেয়ে বড় গুণ পরিষ্কার পরিচ্ছন্নতা। সাদা খোলের কালো পেড়ে শাড়ি ছাড়া সে পরে না। অবশ্য রান্নাবান্না করার সময় উপরে অ্যাপ্রন থাকে, সেগুলো সবসময়ই ধপধপে পরিষ্কার। তার হাতে পায়ে কোনো ময়লা নেই, নেই নখেও। বাসি কাপড় ছাড়া থেকে শুরু করেও আরো অনেক ধরনের সূচিবায়ু আছে তার। এবারে লোকদের সে ধমক ধমক করে বেশ খানিকটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলেছে। হাগা কাপড়ে ঘরে আসা চলবে না, বাসি ছাড়তে হবে, এঁটো মানতে হবে, আরো কত কি। গিরিবালা ছাড়া এবারে অচল। চা নিয়ে এলে নটুন বলল, শোনো গিরি,
কাল থেকে আমার চায়ে চিনি দুধ বন্ধ, স্রেফ লিকার আর পাতিলেবুর রস। কেন, তোমার আবার কি হলো? পায়েস টায়েস একদম দিবি না, আজ থেকে দুবেলা রুটি। কি হলো তোমার বলো তো মেজদা? নতুন রোষ কষাইতো চোখে গিরির দিকে চেয়ে বলে, ভুঁড়ি হচ্ছে দেখছিস না, দিন দিন মুটিয়ে যাচ্ছি। তোরা কি অন্ধ যে দেখতে পাস না? হো মা, মোটলে কি হয়, কত মোটা লোক দাবড়ে বেড়াচ্ছে। তোর মাথা, খাওয়া কন্ট্রোল করতে না পারলে চর্বি কন্ট্রোল করা অসম্ভব। দেখছিস কেমন উপচে পড়ছে ভুঁড়ি। আজকাল চলতে ফিরতে আমার পেট নড়ে। স্ট্রোক হয়ে বা হার্ট অ্যাটাক হয়ে তোদের সামনে মরবো আর তোরা তাই দেখতে চাস? আহা, সকালে উঠে দুর্গা নাম করার আগে ওসব কেউ বলে? তোমার মতো পিচেসি শুধু বলতে পারে। যাও চায়ের কাপ নিয়ে বাইরের ঘরে যাও তো, বিছানাটা টক করে তুলে দিয়ে যাই। না না, ওসব আজ থেকে তোর করার দরকার নেই। বাবুগিরি করে করে আমার আজ এই দশা। আজ থেকে বিছানা আমি তুলবো, একটু নড়াচড়া হবে। গিরি ফোঁস করে উঠল। তাহলে মেজদা, আমিও বলি, বিছানা তুলে যা ব্যায়াম হবে তার চেয়ে ঢের বেশি হবে রোজ যদি বাজার করো, আর হপ্তায় হপ্তায় রেশন তোলো, আর বাগানে মাটি কোপাও। নতুন উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, আজকের দিনটা তুই বিছানাটা তোল, কাল থেকে কিন্তু আমি। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস হৃদয় বৃত্তান্ত এর প্রথম পর্ব। উপন্যাসটির পরবর্তী পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশের বেল আইকনটি চেপে রাখুন, যাতে আমার পরবর্তী পর্ব আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।